পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ইতিহাসের সেরা কূটনৈতিক সম্পর্ক উপভোগ করছে, তখন মার্কিন শুল্কের জাতাকলে অনেকটা চাপে রয়েছে ভারত। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ভারতের অন্যতম আরব মিত্র সৌদি আরবের কৌশলগত সামরিক চুক্তি নয়াদিল্লিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেকটা কোণঠাসা করে ফেলেছে। এক কথা বলা চলে, হত্যা হচ্ছে একেবারে চুপিসারে। প্রথম একটি কোভার্ট অপারেটিভের মৃত্যুর ঘটনা প্রথম সামনে আসে গত ২৬ অক্টোবর। ঢাকার একটি বিলাসবহুল হোটেলের ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। মৃতের নাম টেরেন্স আরভেলে, বয়স ৫০ বছর। হোটেল থেকে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর গত মঙ্গলবার থেকে খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। মূল ফটকে পুলিশ সদস্যরা রয়েছেন, ভেতরে আছেন এসএসএফ এর সদস্যরা। এছাড়া বাইরের রাস্তায় এপিবিএন, বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এমন পরিস্থিতিতে পুরনো মিত্র ভারতকে উদ্ধারে ঠিক সময়ে এগিয়ে এসেছে রাশিয়া। বৃহস্পতিবার ২ দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই মঙ্গলবার ভারতের সঙ্গে নজিরবিহীন এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রোলেস চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি অনুসারে দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। চুক্তিটি মূলত এক দেশ অপর দেশে সামরিক বাহিনীর সদস্য, সরঞ্জাম, যুদ্ধজাহাজ, সামরিক বিমান পাঠানোর কার্যপদ্ধতি। এছাড়া যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে এই চুক্তি অনুযায়ী সামরিক সহায়তা করবে একে অপরকে। চুক্তি অনুযায়ী এক দেশ অপর দেশের আকাশসীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে। রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তরোভ জানান, ভারতের মোট সামরিক সরঞ্জামের মধ্যে ৩০%-এরও বেশি মস্কো দিয়ে থাকে এবং গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই চলে আসছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি সফরকালে পুতিনের সঙ্গে আলোচনায় সুখোই 57 যুদ্ধবিমান ভারতকে দেয়া নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া কয়েকটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়েও আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে। রাশিয়ার সঙ্গে ২০১৮ সালের এক চুক্তি অনুযায়ী ভারত ইতিমধ্যেই ৩টি S-400 পেয়ে গেছে, আরও 2টি পাওনা আছে তাদের। রাশিয়ার সঙ্গে ভারত তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা নিবিড় করতে চায় সেটা দিল্লির হাতেই ছেড়ে দিয়েছে মস্কো, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনের সফরে বাণিজ্য ও খনিজ তেলের বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায় তার উপর। বাংলাদেশে মার্কিন দূতাবাসের কানে দ্রুত তার মৃত্যুর খবর পৌঁছে গেলে তারা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে টরেন্সের দেহ সরিয়ে ফেলা। তাই বিনা ময়না তদন্ত ছাড়াই টরেন্সের দেহ ওই হোটেল থেকে সরিয়ে সোজা আমেরিকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেটা হয়েছে অসম্ভব দ্রুত গতিতে। এই রহস্য মৃত্যু নিয়ে আমেরিকা থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিবৃতি দেয়নি ঢাকার মার্কিন দূতাবাস। একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে গত 1.5 মাসে 30 জনের বেশি কোভিড অপারেটিভ খুন হয়ে গেছেন। এদের মধ্যে 17 জন আমেরিকার, 7 থেকে 9 জন পাকিস্তানের, 5 থেকে 6 জন তুরস্কের। হোটেলের যে ঘর থেকে টেরেন্স আরভেলের দেহ উদ্ধার হয়েছে সেই ঘরের ঠিক পাশের 2টি ঘরে 2 জন করে মোট 4 জন মার্কিন কোভিড অপারেটিভ ছিল। তারা দ্রুত সেই হোটেল ছেড়ে একটি সেফ হাউসে আশ্রয় নেন। যদিও শেষ রক্ষা হয়নি, তাদেরও বেঘোরে মৃত্যু হয়েছে। তবে একবারে নয়, ধাপে ধাপে তাদের মেরে ফেলা হয়। একজনের দেহ উদ্ধার হয় কক্সবাজার থেকে, একজনের সেন্ট মার্টিন দ্বীপ থেকে, একজনের দেহ উদ্ধার হয় চট্টগ্রাম থেকে, আরও একজনের দেহ সেই কক্সবাজারের একটি হোটেলের সুইমিং পুলের ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় হোটেলের রীতিমতো শোরগোল পড়ে যায়। রিচার্ড ড্যানিয়েল রোমান নামে এক মার্কিন কোভিড অপারেটিভ প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে যান।
উদ্ধার হয়েছে পাকিস্তানের কোভিড অপারেটিভ আহমেদ খানের। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে এই আহমেদ বাংলাদেশে আইএসআই এবং পাকিস্তান সেনার হয়ে লিয়াজোর ভূমিকা পালন করতেন। কে মারছে তা কিন্তু জানা যাচ্ছে না, জানতে পারছেন না তদারকি সরকার থেকে শুরু করে তার কোচি সংসদের সদস্যরা। তবে তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান সরকার তাদের গুপ্তচর সংস্থা আইএসআই এবং তুরস্ক তলে তলে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষছে। আর তাদের এই গোপন পরিকল্পনা বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার হাতে পৌঁছে গিয়েছে। মনে করা হচ্ছে এই কোভিড অপারেটিভদের বেছে বেছে তারাই খুন করছে। এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে প্রধানমন্ত্রী মোদির টানা 45 মিনিট বসে থাকার বিষয়টি উল্লেখ করা যেতে পারে। আর ওই 45 মিনিটের মধ্যেই কিন্তু বাংলাদেশের অভিজাত হোটেলে টেরেন্স আরভেলের নিকেশ করে দেয়া হয়। আগামী দিনে ওই 3 দেশের আরো কয়েকজন কোভিড অপারেটিভের মৃত্যু হলো অবাক হওয়ার কিছু থাকবে না। ম্যাডাম জিয়া কি বেঁচে? সরকারিভাবে এই নিয়ে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। তবে সরকারের নেওয়া পদক্ষেপ কিন্তু সেই সম্ভাবনাকে কোনোভাবে উড়িয়ে দিচ্ছে না। প্রথমত জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। বৃহস্পতিবার সেই হাসপাতালের ঠিক কাছেই একটি মাঠে বাংলাদেশ সেনা এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি হেলিকপ্টারকে টেক অফ এবং ল্যান্ড করানো হয়। হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, তাদের সঙ্গে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ইতিমধ্যে জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ সেনার 3 শাখার প্রধান। সেনার জনসংযোগ দপ্তর থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, স্থল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌ প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বুধবার জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাত 9টা নাগাদ তারা হাসপাতালে গিয়েছিলেন। 20 মিনিট থাকার পর তারা হাসপাতাল থেকে বেরিয়ে যান। একই রাতে জিয়াকে দেখতে গিয়েছিলেন জামাত নেতা তথা দলের প্রধান শফিকুর রহমান। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য পুত্র তারেক রহমান এবং তার স্ত্রী জুবেইদা রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জুবেইদা নিজেও কিন্তু পেশায় একজন ডাক্তার। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলেছে বাংলাদেশের একটি গণমাধ্যম এবং একটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে জিয়ার এনামুল হক চৌধুরী বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, দলনেত্রী একটু সুস্থ হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। চীন থেকে 4 বিশিষ্ট চিকিৎসক বর্তমানে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। এই 4 চিকিৎসক হলেন চি জিয়াংফাং, ইয়ানসিন, ঝং উইং হ্যাং এবং মেন হুয়াং উ। বুধবার রাতেই তারা বিমানবন্দর থেকে সোজা চলে যান এভার কেয়ার হাসপাতালে। কথা বলেন জিয়া চিকিৎসার জন্য তৈরি হওয়া মেডিকেল বোর্ডের সঙ্গে। বিএনপি নেত্রীকে কি ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সে বিষয়ে তারা সব স্তরে খোঁজ খবর করেন। জিয়া চিকিৎসার জন্য লন্ডন থেকে এসেছেন ডক্টর রিচার্ড বুয়েল। কিন্তু যে প্রশ্ন এখন বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে তা হলো, আচমকাই তদারকি সরকারের তরফ থেকে বেগমকে কেন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো? কেনই বা বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনা এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি হেলিকপ্টারকে টেক অফ এবং ল্যান্ড করানো হলো? এর কারণ এটা নয় তো যে সরকারিভাবে জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হলে দ্রুত তার দেহ যাতে হাসপাতাল থেকে আকাশপথে নিরাপদ স্থানে নিয়ে যায় তার জন্যই কি এদিনের চপার বহরা? অনেকেই বলছে, গত 21শে নভেম্বর ম্যাডামকে জোর করে সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়, জোর করে বসিয়ে রাখা হয়, কিছু খেতেও দেওয়া হয়েছিল ম্যাডামকে। ঘটনাচক্রে তারপর থেকেই কিন্তু বিএনপি নেত্রী অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ঘটনা হলো, সরকারের তরফে কিন্তু 7 তাড়াতাড়ি ম্যাডামের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। যা কিছু করেছে সেটা তার দল। স্বাভাবিকভাবেই বিএনপির নেতা থেকে শুরু করে কর্মীরা কিন্তু সরকারের এই ভূমিকায় ভিতরে ভিতরে ফুঁসছে। কোনো অঘটন ঘটলে তারা যে যমুনা ভবনের বাসিন্দাকে ছেড়ে দেবে না তা বলাই বাহুল্য। এছাড়া সাধারণ পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান দেখা গেছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামনে বিএনপির নেতা কর্মীদের ভিড় কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কে কাঁটা তারের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকেন। হাসপাতালের সামনে বিজিবি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। দুপুর 12:30টায় হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেনের ব্রিফ করার কথা ছিল। তবে দুপুর 1:20 পর্যন্ত তিনি হাসপাতাল থেকে বের হননি। খালেদা জিয়া আদেও বেঁচে আছেন নাকি তিনি মৃত, তার শারীরিক অবস্থা এখন কোন জায়গায়, এই প্রশ্নে যখন বাংলাদেশের চর্চা তুঙ্গে, ঠিক এই আবহে রাজধানী ঢাকার আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের পাশে উন্মুক্ত 2টি মাঠে একটি নির্দিষ্ট সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষের তা নিয়ে প্রশ্ন জাগবে না, এ তো হতে পারে না। ইউনুস তাহলে কি ভাবছেন যে দেশের মানুষ বোকা?
ইউনূস চায় মানুষ যাতে দেশের সরকার, রাজনীতি সহ কোনো রাজনৈতিক দল দেশে না থাকুক। সেই কারণে তিনি -2 থিওরি শুরু করেছিল। ইউনূস সকল রাজনৈতিক দল বাদ দিয়ে শুধুমাত্র জামাতকে নিয়ে সরকার চালাতে চাইছেন। সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরেই অনেকের ধারণা, বিজ্ঞপ্তিতে বলা নির্দিষ্ট ওই সময় তারেক রহমান তার মৃতপ্রায় মাকে দেখে আবার ফিরে যাবেন, অথবা তিনিই এসে ঘোষণা দেবেন যে তার মা আর বেঁচে নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকের দল ঢাকায় গেছেন খালেদা জিয়ার জন্য, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো মন্তব্য না করায় মানুষের মনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গুজব ছড়িয়ে পড়েছে সর্বত্র। অন্যদিকে আরো শোনা যাচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে ঢাকায় দাঁড়িয়ে থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে লন্ডন অথবা সিঙ্গাপুরে। বাংলাদেশ ছাড়া এমন কোনো তৃতীয় দেশে জিয়াকে নিয়ে যাওয়া হবে যেখানে তারেক গিয়ে তাকে দেখতে পারবেন। মানুষের মনে আরো প্রশ্ন, তারেক কেন তার মাকে দেখতে যেতে পারছেন না, জানিয়ে নানান মানুষ নানান ব্যাখ্যা দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর থেকে উত্তেজনা ছিল তুঙ্গে। ভারতের এই সফর ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও এক কদম এগিয়ে গেল। বন্ধুত্বের এই বন্ধন কতটা আঘাত আনবে শত্রু দেশ পাকিস্তান বাংলাদেশের, এখন এটাই কোটি টাকার প্রশ্ন। তাহলে আমাদের প্রিয় দর্শকদের জন্য জানিয়ে রাখি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগেই চুক্তি হয়েছিল ভারত ও রাশিয়ার। দুই দেশের নয়া সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে দিয়েছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমা। রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট নামে এই চুক্তির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান পারস্পরিক ব্যবহার ও লজিস্টিক সহায়তা দেবে। অর্থাৎ ভারত এই মুহূর্তে যদি বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে পুরোপুরি সমর্থন থাকবে রাশিয়ার। শুধু তাই নয়, বিভিন্ন রকম অত্যাধুনিক যুদ্ধের অস্ত্র রাশিয়া ভারতের হাতে তুলে দেবে। জানা যাচ্ছে গত 18 ফেব্রুয়ারি রাশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এরপর গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এটি অনুমোদনের জন্য স্টেট ডুমায় পাঠান। মঙ্গলবার এই চুক্তিতে অনুমোদন দিয়ে দিয়েছে স্টেট ডুমা। ভয়ঙ্কর এই চুক্তি প্রসঙ্গে ডুমা স্পিকার ভিয়াচলেসাভ ভলোদিন বলেন, ভারতের সঙ্গে আমাদের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে, আমরা এই সম্পর্কের মূল্য দিই। আজকের অনুমোদন দুই দেশের পারস্পরিক কৌশলগত সহযোগিতাকে আরো এগিয়ে নিয়ে যাবে। নতুন এই চুক্তি অনুযায়ী ভারত ও রাশিয়ার দক্ষ সেনাবাহিনী তাদের প্রয়োজনে পরস্পর দেশ তাদের যুদ্ধে নিযুক্ত সেনাঘাঁটি থেকে শুরু করে অস্ত্র সমস্তটাই ব্যবহার করতে পারবে। এতেই মাথা ঘুরেছে বাংলাদেশের চক্রান্তকারী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। অন্যদিকে বাংলাদেশ বর্তমানে তাদের যাকে বাবা বলে ভাবে, অর্থাৎ পাকিস্তান, সেও জড়িয়ে রয়েছে নিজের দেশের অস্তিত্ব রক্ষা করার লড়াই। এমতো অবস্থায় বোঝাই যাচ্ছে ভারত রাশিয়ার এই যুগান্তকারী সিদ্ধান্তে মাথায় হাত জঙ্গি সন্ত্রাসীতে আস্থা রাখা পাকিস্তান এবং বাংলাদেশের। অর্থাৎ এখন থেকে অবাধে রাশিয়ার যুদ্ধ জাহাজ ভারতের বন্দরে ভিড়তে পারবে। সেনাবাহিনী ও বায়ুসেনার জন্য প্রযোজ্য হবে একই নিয়ম। এই চুক্তির মাধ্যমে যৌথ মহড়া প্রশিক্ষণের পাশাপাশি মানবিক সাহায্যও একে অপরের পাশে দাঁড়াবে। বিপদে দুই দেশই একে অপরের পাশে দাঁড়াবে। ভারত বাংলাদেশের যখন হাসিনাকে নিয়ে এত টানা পড়েন, তার মধ্যে উত্তপ্ত সীমান্ত রক্ষার্থে ভারতীয় সেনাবাহিনী যখন ক্ষমতা দেখাচ্ছে, সেই সময় যুগান্তকারী সিদ্ধান্ত ভারতের পক্ষে এক পজিটিভ সাইন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আপেক্ষিক দৃষ্টিতে এই চুক্তির সামরিক দিক থেকে লজিস্টিক সাপোর্ট হলেও বাস্তবে আসলে যুদ্ধ পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো। ঠিক যেভাবে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া, আর সেই সময় প্রবল ক্ষমতা সম্পন্ন শক্তিশালী মার্কিন নৌবহরকে আটকে দিয়েছিল রাশিয়া। ভারতের ওপর হামলা করতে দেয়নি। আজ সেই বন্ধুত্বের বন্ধন অটুট রাখল রাশিয়া, যার জেরে পাক সেনাকে দুর্মুষ করে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। কিন্তু আজ সেই ইতিহাস ভুলে ইউনূসের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশ। ইউনূস কি তবে পুরনো ইতিহাস ভুলে গেলেন, নাকি জানেনই না? সেই বন্ধু ভারতকে শত্রু ভেবে প্রকৃত শত্রু পাকিস্তানের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব করতে বদ্ধপরিকর ইউনূস। ভাগ্যের চাকা সব সময় পরিবর্তন হয়, আর সে একাত্তরে যে ভারত পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম দিয়েছিল, আর সেই ভারতেই এবার বাংলাদেশের সঙ্গে সরাসরি যুদ্ধে যাচ্ছে। আর পটভূমি থেকে যাওয়া সেই বন্ধু রাশিয়ার এবারও ভারতকে সমস্ত রকম যুদ্ধের সামগ্রী দিয়ে সাহায্য করছে। সর্বশেষ না বললেই নয়, ইউনূস সাহেব, এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে ভারতের পিছনে লাগলে ভারত কি জিনিস।
বিশ্বের বিভিন্ন তাবড় দেশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ভারতের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত রাশিয়াকে ভারতে আমন্ত্রণ জানালো নয়াদিল্লি। আর রাশিয়া সেই আমন্ত্রণকে এতটাই গুরুত্ব দিয়েছে যে যেটি হবার কথা ছিল ডিসেম্বরের মাঝামাঝি, পুতিন সেটিকে এগিয়ে নিয়ে এসেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, এবং সেটি হচ্ছে আজ। এটাকে কি বলবো, ভারতের আমন্ত্রণ রক্ষায় উদ্গ্রীব রাশিয়া নাকি মোদির ঘরে পুতিন? ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আয়ারাম গায়ারামের মতো নয়। ভারতে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, ভারত রাশিয়া সম্পর্কে তার কোনো প্রভাব পড়ে না। তবে নেতাদের ব্যক্তিগত সম্পর্ক তাকে আরো সুদৃঢ় করে তোলে। মোদি পুতিনের ক্ষেত্রেও তাই হয়েছে। সাধারণত বিদেশের কোনো রাষ্ট্রনায়ক এলে রাষ্ট্রপতি ভবনেই ডিনার পর্ব অনুষ্ঠিত হয়, কিন্তু মোদি পুতিনের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তিনি ডিনার করবেন প্রিয় বন্ধু মোদিজির বাড়িতে, সঙ্গে একান্তে আলাপ পর্বটিও হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ভারত কাছাকাছি হওয়াটা খুবই জরুরি ছিল, কারণ কোন দেশ কখন কোন স্বার্থে ভারতের বিরুদ্ধে চলে যায় তা বোঝা মুশকিল। কিন্তু রাশিয়া সবসময় ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আর পুতিন ভারতে পা রাখার আগেই ভারতের শত্রুদের জন্য বার্তা, ভারতের দিকে কুনজর দিলে না থাকবে নজর, না থাকবে দেশ। আর এই বার্তাটি আসিফ মুনিরের সাথে মোহাম্মদ ইউনুসের জন্য। মজার বিষয়, পুতিনের ভারত সফরে দেশে বিদেশে অনেকেরই এত ঝাল লেগেছে যে তারা জল খাবে না সমালোচনা করবেন বুঝতে পারছেন না। এখন দেশের অনেক নেতাই বিপদে পড়েছে, যারা মোদিজিকে আমেরিকার বাধ্য বলে দাবি করতেন। ভারত পাকিস্তান যুদ্ধে ভারত আমেরিকার চাপে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করতেন। তারা এখন কি ব্যাখ্যা দেবেন তারাই জানেন। এখন কি তারা বলবেন আমেরিকার অনুমতি নিয়েই পুতিনকে ভারত সফরে আমন্ত্রণ করা হয়েছে? ফলে বিরোধীরা এখন অন্য অজুহাত খুঁজতে বাধ্য। जनरली इस सरकार की पॉलिसी है, नॉर्मली ट्रेडिशन होता है कि एलओपी के साथ जो भी बाहर से आते हैं उनकी मीटिंग होती है। ये वाजपेयी जी के टाइम होता था, मनमोहन सिंह जी के टाइम होता था, ये ट्रेडिशन रहा है। बट आजकल क्या होता है कि जो फॉरेन डिग्नेटरीज आते हैं या जब मैं कहीं बाहर जाता हूँ तो सरकार उनको सजेस्ट करती है कि एलओपी से नहीं मिलना चाहिए। এ তো গেল দেশের কথা। এবার আসি ইউরোপ, আমেরিকা, বিশেষ করে পাকিস্তানের কথায়। যে কোনো কারণেই আমেরিকা এখনো পর্যন্ত খুব একটা বিরোধ দেখায়নি, কারণ আমেরিকা বুঝেছে ভারতকে কোনো প্রতিবন্ধকতা দিয়ে থামানো যাবে না। ভারত রাশিয়ার সম্পর্ক কোনো কূটনীতি দিয়ে বিশ্লেষণ করা যাবে না, আবার কোনো কূটনীতি রাজনীতি দিয়ে তাকে ভাঙাও যাবে না। তাই তারা ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে বিশেষ একটা মুখ খোলে না। এবার পাকিস্তানের আগে আসি ইউরোপের কথায়। ইউরোপের 3 দেশ মূলত বিরোধিতা করেছে পুতিনের ভারত আসা নিয়ে। কেন করেছে তা বোঝার আগে জেনে নিই ভারতের সঙ্গে ওই 3 দেশের সম্পর্ক কেমন। প্রথম বিরোধী ইউকের সাথে ভারতের ট্রেড ড্রিল আছে নতুন করে। কিয়ের স্টারমারের সঙ্গে ভারত আমদানি রপ্তানি নিয়ে নতুন চুক্তি হয়েছে। এরপর আসি ফ্রান্সের কথায়। এই মুহূর্তে ফ্রান্সের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো। ফ্রান্সের থেকে রাফেল, মিরাজ সহ আরও সামরিক সরঞ্জাম কেনার ড্রিল হয়ে রয়েছে। তাছাড়াও ফ্রান্স এমন একটি দেশ, ভারতের পরমাণু পরীক্ষার সময় বিশ্বের বহু দেশ ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপালেও ফ্রান্স তা করেনি। এরপর আসি জার্মানির কথায়। অনেকেই হয়তো জানে না, জার্মানির সঙ্গে ভারতের 70,000 কোটি টাকার চুক্তি হয়েছে সাবমেরিন বানানোর জন্য, যেটি ভারতের মাটিতেই তৈরি হবে। কিন্তু কোম্পানি হচ্ছে থাইসন গ্রুপ, যেটি একটি জার্মান কোম্পানি। এবার প্রশ্ন হলো, আমেরিকা চুপচাপ থাকলেও এই দেশগুলি কেন পুতিনের ওপর এত ক্ষেপা? কারণ হলো ন্যাটো। এই ন্যাটো হলো ইউরোপের ছাতার মতো। সে ছাতার কাপড় বাদে আর সবই হলো আমেরিকার। আর আমেরিকা পুতিনের সামনে সারেন্ডার করে দিয়ে ন্যাটোকে বলেছে, তোমরা ন্যাটোতে বিনিয়োগ বাড়াও, ন্যাটোকে যখন প্রয়োজন তোমাদের, তোমরা বোঝো আমেরিকা কেন টাকা ঢালতে যাবে। ফলে ইউরোপ বুঝেছে ইউক্রেন আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ইউক্রেনের পর রাশিয়ার সামনে থাকছে ইউরোপ। ফলে তারা এখন রাশিয়াকে থামাতে ভারতকে ব্যবহার করতে চাইছে। কিন্তু ভারত এখন সিদ্ধান্ত নেবে অন্য দেশের ইশারায় বা অন্য দেশের স্বার্থে নয়। ভারত সিদ্ধান্ত নেবে ভারতের জন্য। আর পাকিস্তান বর্তমানে ভারতের আক্রমণ রুখতেই ব্যর্থ। ভারত রাশিয়ার আক্রমণ প্রতিহত করবে কি করে? তাহলে তাদের আবার আরেকটা 71-এর জন্য প্রস্তুত হতে হবে।